হ্যালো বন্ধুরা, 3 লাখ কিলোমিটার প্রতি সেকেন্ড অর্থাৎ প্রতি ঘন্টায় প্রায় 108 কোটি কিলোমিটার আলোই এই বিশাল দূরত্বকে এই মহাবিশ্বে অতিক্রম করতে পারে। এই গতির চেয়ে দ্রুত আর কোনো কিছুই নেই এবং এটি এই ইউনিভার্সের সর্বোচ্চ গতি। কোনো বস্তুই এর থেকে বেশি গতিতে চলতে পারে না। আপনি যদি আলোর 99.99% গতিতেও আলোর পিছু নেন, তবু আপনি আলোকে 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডের গতিতেই দেখবেন। এর গতিতে কোনো পরিবর্তন হবে না। আপনি ভাবতে পারেন আলোকে ওভারটেক করবেন, কিন্তু তাকে ওভারটেক করা তো দূরের কথা, আপনি কখনোই তাকে ধরতেও পারবেন না। আলো সবসময় আপনার থেকে এগিয়ে থাকবে এবং এর গতিতে কোনো পরিবর্তন আসবে না। কিন্তু এই সমস্ত জিনিস দেখার পর আমাদের মনে একটি প্রশ্ন অবশ্যই আসে, কেন ঠিক 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড? আলোর গতি এর চেয়ে বেশি নয় কেন, অথবা এর থেকে কমও নয় কেন? মহাবিশ্ব কি কেউ নিয়ন্ত্রণ করছে যার কারণে এই গতি একদম স্থির, নাকি মহাবিশ্ব এমনভাবে তৈরি যে আলোর থেকেও দ্রুত গতিতে সে চলতেই পারবে না? কেউ যদি এর থেকে দ্রুত গতিতে চলতেও চায়, তবে কেন মহাবিশ্ব তাকে থামিয়ে দেয়? এমন কি পদার্থ বিজ্ঞান ও নিয়ম আছে যা আলোর গতি সবসময় একই রাখে? এছাড়াও আলো কি কখনো সময়কে অনুভব করে? এই মহাবিশ্ব তাকে কেমন দেখায়? কোটি কোটি আলোকবর্ষ দূরের গ্যালাক্সিতে যেতে কি সত্যি আলোর কয়েক কোটি বছর সময় লাগে, নাকি সে মুহূর্তেই পৌঁছে যায়? অন্যদিকে এই ইউনিভার্সে অসংখ্য তারা ও গ্যালাক্সি হওয়ার কারণে খুবই উজ্জ্বল হওয়ার কথা, তবু আমরা এটাকে এত অন্ধকার কেন দেখি? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোর সঙ্গে জড়িত এই রহস্যময় ও চমকপ্রদ প্রশ্নগুলোর উত্তর জানতে চলেছি, যা জেনে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। তাই এগুলোকে ভালোভাবে জানার জন্য এবং আলোর এই বিজ্ঞানকে আরও গভীরভাবে বোঝার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আজ থেকে প্রায় 150 বছর আগে বিজ্ঞানীরা মনে করতেন, যেমন শব্দ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে কোনো না কোনো মাধ্যমের প্রয়োজন হয়, যেমন বাতাস, কারণ বাতাসই সাউন্ড ওয়েভকে বহন করে, ঠিক তেমনি এই মহাবিশ্বে আলোকে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য কোনো না কোনো মাধ্যমের থাকা উচিত। আলো, যা নিজেই একটি তরঙ্গ, সূর্য থেকে পৃথিবী পর্যন্ত কোটি কোটি কিলোমিটার ফাঁকা মহাকাশে কিভাবে অতিক্রম করে? নিশ্চয়ই এটি কোনো না কোনো কিছুর সাহায্যে চলে। যেমন পৃথিবী বাতাসে ভরা, তেমনি হয়তো মহাবিশ্ব কোনো এক অদৃশ্য পদার্থে ভরা, যার মাধ্যমে আলো সহজেই চলাচল করতে পারে। বিজ্ঞানীরা তখন সেই রহস্যময় পদার্থটির নাম দিয়েছিলেন ইথার। তারা মনে করতেন মহাকাশ পুরোপুরি ফাঁকা নয়, বরং এটি ইথার নামের এক অদৃশ্য ও ওজনহীন পদার্থে পূর্ণ। এই ইথার পুরো মহাবিশ্বে শান্ত সমুদ্রের মতো ছড়িয়ে আছে এবং আলো সেই ইথারের মধ্যে তরঙ্গের মতো ভেসে আমাদের কাছে এসে পৌঁছায়। এই ধারণা এতটাই শক্তিশালী ছিল যে অনেক বিজ্ঞানী এটিকে সত্য বলেও মনে করতেন। কিন্তু 1887 সালে একটি বড় পরিবর্তন আসে, যা পুরো বিজ্ঞানকে বদলে দেয়। সেই সময় দুই বিজ্ঞানী আলবার্ট মাইকেলসন এবং এডওয়ার্ড মর্লি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চিন্তিত ছিলেন। তাদের ধারণা ছিল, যেমন আমরা পৃথিবীতে চললে বাতাসে ধাক্কা অনুভব করি, তেমনি যদি মহাবিশ্ব ইথারে ভরা হয়ে থাকে, তাহলে পৃথিবী যখন সূর্যের চারপাশে ঘোরে তখন সেটিও ইথারের হাওয়া বা ইথারের যে উইন্ড, সেটার অনুভব হওয়ার কথা। এই ধারণা প্রমাণ করার জন্য তারা একটি বিখ্যাত পরীক্ষা করেন, যার নাম মাইকেলসন মার্লি এক্সপেরিমেন্ট। এখানে তারা একটি আলোর রশ্মিকে আয়নার সাহায্যে দুটি ভিন্ন দিকে পাঠায়, একটি পৃথিবীর গতির দিকে, আরেকটি তার সাথে 90 ডিগ্রি কোণে। তাদের ধারণা ছিল, যে আলোর রশ্মি ইথার উইন্ডের বিপরীতে যাবে সেটি ফিরে আসতে সময় নেবে, কিন্তু পরীক্ষায় দেখা গেল দুটি আলোর রশ্মি একই সময়ে ফিরে আসে। এই পরীক্ষা বারবার করা হলেও ফলাফল একই ছিল। ফলে প্রমাণিত হয় ইথার বলে কোনো কিছুই নেই এবং আলো চলার জন্য কোনো মাধ্যমেরও প্রয়োজন হয় না। যদিও এই পরীক্ষার আগেই মহান বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল তার সমীকরণের মাধ্যমে দেখিয়েছিলেন যে আলো আসলে একটি ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ, যা ইলেকট্রনিক ও ম্যাগনেটিক ফিল্ড দিয়ে গঠিত। তিনি দেখান আলোর গতি নির্ভর করে দুটি জিনিসের ওপর, এক পারমিটিভিটি, যা ইলেকট্রিক ফিল্ডে বাধা নির্দেশ করে, আর দ্বিতীয় পারমিয়াবিলিটি, যা ম্যাগনেটিক ফিল্ডের সহায়তা নির্দেশ করে।
এই দুই মান ব্যবহার করে একটি সূত্র তৈরি করা হয়, যার মাধ্যমে আলোর গতি নির্ণয় করা যায়। বিজ্ঞানীরা যখন এই মানগুলো বসিয়ে হিসেব করেন, তখন যে ফলাফল পাওয়া যায় তা একেবারেই অবাক করার মতো। সেটি ঠিক আলোর গতির সমান, অর্থাৎ প্রায় 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড, বা নির্দিষ্টভাবে বললে 2,99,792.458 মিটার প্রতি সেকেন্ড। এখন মহাকাশ অনেকটা ভ্যাকুয়ামের মতো, এবং এর সব বৈশিষ্ট্য পৃথিবী থেকে শুরু করে মহাবিশ্বের একেবারে শেষ প্রান্ত পর্যন্ত একই রকম। তাই এই সূত্র অনুযায়ী আলোর গতি পুরো মহাবিশ্বের সবসময় একই, অর্থাৎ ইউনিভার্সাল হওয়ার কথা। এখন যখন প্রমাণ হয়ে গিয়েছে যে আলো চলাচলের জন্য কোনো মাধ্যমের দরকার হয় না এবং এর গতি কম বা বাড়েও না, সবসময় ধ্রুবক থাকে, তখন এই ধারণার ভিত্তিতে 1905 সালে আলবার্ট আইনস্টাইন তার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি দিয়ে আবার বিশ্বকে চমকে দেন। তিনি বলেন, আপনি স্থির থাকুন বা আলোর গতিতে চলা কোনো রকেটে থাকুন, আলো আপনাকে সবসময় একই গতিতে আসতে দেখা যাবে। আপনি যদি আলোর 99.999% গতিতেও চলতে থাকেন, তবু আপনি যখন টর্চ জ্বালাবেন তার আলো আপনার সঙ্গে সঙ্গে চলবে না, বরং সরাসরি 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডের গতিতে আপনার থেকে দূরে সরে যাবে। অর্থাৎ আপনি কখনোই আলোর গতির তুলনায় চলতে পারবেন না। মহাবিশ্ব আলোর গতি স্থির রাখতে স্পেস ও টাইম এই দুটির সাথেই খেলা করে। আপনি খুব দ্রুত চললে আপনার ঘড়ি ধীরে চলতে শুরু করে, যাকে টাইম ডাইলেশন বলে, আর আপনার দৈর্ঘ্য কমে যায়, যেটাকে লেন্থ কন্ট্রাকশন বলে। এই সব হয় যাতে আলোর গতি সবসময় একই থাকে। আলোর গতি ধ্রুবক থাকার আরেকটি কারণ হলো মহাবিশ্বে কজ এবং ইফেক্ট, কারণ ও ফলাফল ঠিকভাবে কাজ করে। ভাবুন, পরীক্ষার আগে যদি আপনি ফল পেয়ে যান, এটা তো অসম্ভব। তাই মহাবিশ্ব আলোর গতিকে একটি সীমা হিসেবে নির্ধারণ করেছে। যদি কেউ আলোর চেয়েও দ্রুত গতিতে চলতে পারে, তাহলে সে সময়ের পেছনে গিয়ে নিজের ফলাফল বদলে দিতে পারবে। তাই এমনটা না হওয়ার জন্য এই সীমা রাখা হয়েছে। এই কারণে বিজ্ঞানীরা মনে করেন ভ্যাকুয়াম বা মহাবিশ্বে আলোর গতি সবসময় স্থির থাকে। তবে প্রশ্ন হলো, আমরা কি আলোর গতি কমাতে বা বাড়াতে পারি? বন্ধুরা, আলো শুধুমাত্র ভ্যাকুয়াম বা মহাকাশে একই গতিতে চলে, কিন্তু যখন আলো জল অথবা কাচের মধ্য দিয়ে যায়, তখন সেটি সেখানকার অণুর সাথে ধাক্কা খেয়ে ধীর হয়ে যায়। অর্থাৎ মাধ্যম বদলালে আলোর গতি কমানো সম্ভব। কিন্তু যদি এর গতি বাড়ানোর কথা বলি, তাহলে সাধারণ পদার্থবিজ্ঞান বলে এটি অসম্ভব। তবে কিছু তত্ত্ব বলে বিগ ব্যাং এর সময় আলোর গতি আজকের মতো ছিল না, তখন হয়তো এটি 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডের থেকেও বেশি ছিল। কিন্তু এটি প্রমাণ করা খুবই কঠিন, কারণ আমরা বিগ ব্যাং এর মতো পরিস্থিতি দ্বিতীয়বার আর তৈরি করতে পারি না। সুতরাং আপনি আলোর গতি কমাতে পারবেন, কিন্তু বাড়াতে পারবেন না। মহাবিশ্ব কখনোই এটিকে দ্রুত হতে দেবে না। আপনি যতই চেষ্টা করুন না কেন, এর জন্য আপনাকে সম্পূর্ণ নতুন পদার্থবিজ্ঞানের একটি মহাবিশ্বকে তৈরি করতে হবে। এখন আসি আরো একটি বড় রহস্যে, আলো কি সময়কে অনুভব করে? বন্ধুরা, ধরুন একটি ফোটন মানে আলোর কণা কোনো দূরের তারা থেকে বেরিয়ে আমাদের কাছে আসতে 10 কোটি বছরের সময় নেয়। কিন্তু যখন সে পৃথিবীতে পৌঁছায়, আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন তোমার এইখানে আসতে কত সময় লেগেছে, তখন সে বলবে 0 সেকেন্ড। অর্থাৎ তার কাছে কোনো সময় লাগেনি, তার কাছে মনে হয়েছে সে 1 মুহূর্তে পৌঁছে গিয়েছে। আইনস্টাইনের মতে আলো চলার সময় তার জন্য সময় ও দূরত্ব দুটোই শূন্য হয়ে যায়। টাইম ডাইলেশন এবং লেংথ কন্ট্রাকশন 100% হয়। তাই ফোটনের কাছে পৃথিবী খুব কাছেই মনে হয়। আমাদের কাছে যে 10 কোটি বছরের যাত্রা, আলোর কাছে সেটি শুধু এখন, এবং এটি চিরন্তর অবস্থা। আলোর জন্য সময়ের কোনো অস্তিত্বই নেই, তবে এটি সম্পূর্ণভাবে নির্ভর করে আপনার ফ্রেম অফ রেফারেন্স বা দৃষ্টিভঙ্গির উপরে। আপনি যদি নিজের দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, তাহলে 10 কোটি আলোকবর্ষ মানে 10 কোটি বছর সময় লাগবে। কিন্তু আলোর দৃষ্টিকোণ থেকে দেখলে সবই মুহূর্তের মধ্যে ঘটে। এবার আসা যাক একটি রহস্যময় প্রশ্নে। এই বিশাল ব্রহ্মাণ্ডে যখন অসংখ্য তারা, গ্যালাক্সি এবং কোয়েজার্স রয়েছে, তাহলে রাতের আকাশ এত অন্ধকার কেন?
আমাদের গ্যালাক্সিতেই অসংখ্য তারা আছে যাদের অনেকগুলো পৃথিবীর থেকেও হাজার গুণ বড়। গ্যালাক্সির কেন্দ্রে সুপারম্যাসিভ ব্ল্যাক হোল এবং কোয়াসার্স থাকে, যা কোটি কোটি তারার থেকেও বেশি উজ্জ্বল। আর যদি আমরা ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সির কথা ভাবি, তাহলে তো ব্রহ্মাণ্ড আলোয় ভরে থাকার কথা। তবুও বাস্তবে আমরা দেখি ব্রহ্মাণ্ড অনেকটাই অন্ধকার। এই রহস্যকে বলা হয় ওলবার্টস প্যারাডক্স। এর প্রধান দুটি কারণ আছে। প্রথমত, ব্রহ্মাণ্ড চিরকাল ছিল না। বিগ ব্যাং থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় 13.8 বিলিয়ন বছর। তাই অনেক দূরের তারার আলো এখনো পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছায়নি। দ্বিতীয়ত, ব্রহ্মাণ্ড ক্রমশই প্রসারিত হচ্ছে। এই এক্সপেনশন এত দ্রুত ঘটেছে যে অনেক গ্যালাক্সি আমাদের থেকে এত দূরে সরে গেছে যে তাদের আলো আমরা কখনোই দেখতেই পাবো না। যখন কোনো তারা বা গ্যালাক্সি আমাদের থেকে দূরে সরে যায়, তখন তার আলো প্রসারিত হয়ে যায়। এটিকে বলা হয় রেড শিফট। এর ফলে সে আলো দৃশ্যমান আলো থেকে ইনফ্রারেড বা মাইক্রোওয়েভে পরিবর্তিত হয়ে যায়, যা আমাদের চোখে ধরা পড়ে না। তাই আমরা আমাদের এই ব্রহ্মাণ্ডকে অন্ধকার দেখি। যদি আমাদের চোখ মাইক্রোওয়েভ আলোতে দেখতে পারত, তাহলে রাতের আকাশ আমাদের কাছে সম্পূর্ণ আলোকিত মনে হতো। এই পুরো আলোচনা শেষে আমরা বুঝতে পারি, আলো শুধুমাত্র একটি সাধারণ জিনিস নয়, এটি আমাদের ইউনিভার্সকে বোঝার সবথেকে গুরুত্বপূর্ণ চাবিকাঠিগুলোর একটি। আলোর গতি কেন ধ্রুবক, কেন এটি সময়কে অনুভব করে না, আর কেন এত আলো থাকা সত্ত্বেও আমাদের কাছে ব্রহ্মাণ্ডকে অন্ধকার দেখায়, এইসব প্রশ্নের উত্তর আমাদের নিয়ে যায় মহাবিশ্বের এক গভীরতম রহস্যর দিকে। আইনস্টাইনের তত্ত্ব আমাদের দেখায় বাস্তবতা আসলে আমাদের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল। আমাদের কাছে যেখানে কোটি কোটি বছরের যাত্রা, সেখানে আলোর কাছে তা একটি মুহূর্তও নয়। আর এই পার্থক্যই প্রমাণ করে সময় ও স্থান আসলে কতটা আপেক্ষিক। তাই বলা যায়, আমরা যতই ব্রহ্মাণ্ডকে বোঝার চেষ্টা করি, ততই নতুন নতুন প্রশ্ন সামনে আসে, আর এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে বিজ্ঞান এগিয়ে চলে। হয়তো আমরা ভবিষ্যতে আরো গভীরভাবে জানতে পারবো এই বিশাল মহাবিশ্ব কিভাবে কাজ করছে। ততদিন পর্যন্ত এই রহস্যগুলো আমাদেরকে কৌতূহলী করে রাখবে, ভাবতে বাধ্য করাবে আমরা আসলে কোথায় দাঁড়িয়ে আছি এই অসীম ব্রহ্মাণ্ডের মধ্যে।